শুরু করেছে আজ নতুন পর্ব প্রেদলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে তার বাড়ি বারুইপুরে, তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে সেরমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম অনিকেত, বাড়ি বারুইপুরে, বারুইপুর স্টেশন থেকে একটু ভেতর দিকে। তো আজকে যে আমি ঘটনা লিখে পারলাম সেটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা, 4-4.5 বছর আগের ঘটনা। তো ঘটনাটা এরকম ছিল যে শীতকালের সময় আমার এক বন্ধু, মানে ওই সময় আমি কলেজ থার্ড ইয়ারে পড়ি, আমার এক কলেজ বন্ধুরই দিদির বিয়ে, ঠিক আছে। তো তার বাড়ি ছিল বারুইপুরেই, কিন্তু যে বাড়ি ভাড়া নিয়েছিল বা যেখানে তাদের ওই দিদির বিয়ে হচ্ছিল আর কি, সেটা ছিল বেশ অনেকটাই দূরে, লক্ষ্মীকান্তপুর ক্রস করে একটা ভেতর দিকে একটা আর কি, একটা বাংলো বাড়ি টাইপের ছিল, সেখানে ও দিদির বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো আমাকে তো বলেছিলই, এবং কলেজে আরও দুটো বন্ধুকে বলেছিল, যে আমাদের কমন ফ্রেন্ড আর কি, যে যার দিদির বিয়ে ছিল তার নাম ছিল সৌরভ, এবং আমার সাথে যে দুটো বন্ধু গেছিলো ও দিদির বিয়েতে তাদের নাম ছিল অমিত আর একটার নাম ছিল শুভেন্দু, ঠিক আছে। তো আমরা 3জন গেছিলাম, যেহেতু আমার বাবার গাড়ি রয়েছে 4 হুইলার, তো আমরা ঠিক করি যে গাড়ি করেই যাব, তাড়াতাড়ি রাত্রেবেলা বাড়ি ফিরে চলে আসবো, ঠিক আছে। শীতকালের সময়, আর আমাদের এদিকটায় মানে এই সাউথ 24 পরগনা এদিকটায় একটু বেশি ঠান্ডা পড়ে, সবাই হয়তো জানেন। কুয়াশা বেশিই পড়ে। তো যাই হোক, আমরা গেলাম সেখানে দিদির বিয়েতে, গিয়ে খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, এবং ফেরার সময় যখন আমরা তোড়জোড় নিচ্ছি তখন সেই বন্ধু আমাকে বলে, মানে যার বিয়ে, দিদির বিয়ে, সৌরভ আমাকে বলে যে তার যে পাড়ার বন্ধুরা এসছে আর কি, তারা নাকি একটু ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে তো তাদের বন্ধুদের জন্য। তো তখন সে মানে সৌরভ আমাদের 3জনকে কিছুক্ষণ জন্য থাকতে বললো তোরা একটু খেয়ে যা আর কি। অমিত আর শুভেন্দু 3জন একটু দাঁড়ালাম। তো যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেজন্য আমরা বেশি খাইনি, তো অল্প একটু খেয়ে চলে এসেছি। যখন আমরা ওই বিয়েবাড়ি থেকে বেরোলাম তখন বাজে 11:45, ঠিক আছে। আমরা গাড়ি নিয়ে আসছি। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা একবারে জঙ্গলের ভেতর দিয়ে, মানে দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের রাস্তা। এতটা ঘন কুয়াশা ছিল যে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমাদের 4 হুইলারে যে সামনের যে হেডলাইটের যে আলো, সে আলো সেই ঘন কুয়াশাকে ভেদ করতে পারছিল না, এতটা ঘন কুয়াশা ছিল। মানে একবারে সামনে কিছু না চলে এলে দেখা যাবে না, এরকম একটা অবস্থা। তো আমরা 3জনেই জ্ঞানেই ছিলাম, কোনো রকম কোনো অসুবিধা আমাদের হচ্ছিল না, ঠিক আছে। খুব একটা যে খুব বেশি খেয়েছিলাম সেরকম কিছু না। তো আমরা হালকা গান চালিয়ে আস্তে আস্তে আসছিলাম। এবার বেশ খানিকটা আসার পর, প্রায় 25-30 মিনিট আসার পরে আমার খুব জোর টয়লেট পায়। তো আমি বাকি দুজনকে জিজ্ঞেস করি তারা কি টয়লেট করবে, তারা দুজনেই বলে না। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার পাশে ছিল অমিত আর পেছনে ছিল শুভেন্দু। তো আমি গাড়িটাকে সাইডে দাঁড় করালাম, এবার নামলাম, নেমে টয়লেট করতে হবে বলে। তো গাড়ি থেকে নেমে যখন আমি বেশ খানিকটা প্রায় 8-9 হাত দূরে গেলাম টয়লেট করার জন্য, একটু জঙ্গল টাইপের, পুরো জায়গাটাই জঙ্গল, আশেপাশে সব জায়গায় জঙ্গল, কিন্তু ওই জায়গায় মানে যেখানে আমি টয়লেট করার জন্য গেলাম আর কি, সেখানে কিন্তু কিচ্ছু নেই আশেপাশে। আমি বুঝতে পারছিলাম যে সে জায়গাটা মানে আশেপাশে জঙ্গল হলেও সেই জায়গাটা কিন্তু খালি। মানে হয় না অনেক সময় যে জঙ্গলের মধ্যেখানে একটুখানি মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকে, ওরকম টাইপের একটা জায়গাটা ছিল, কিন্তু ওটা জঙ্গলের মাঝখানে ছিল না, একবার রাস্তার ধারেই ছিল আর কি। তো আমি কিছু বুঝতে না পেরে, অত কিছু না ভেবে আমি ওখানে জায়গাটায় টয়লেট করে আমি যখন পেছনে ঘুরলাম গাড়ির দিকে আসবো বলে, তখন আমি কি দেখছি যে আমার যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সে গাড়ি একবারে পেছনে, মানে ডিক্কির সামনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। খুব বেশি বয়স নয়, খুব মানে মাঝবয়সী একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, যার চুলগুলো দুদিকে খোলা, মুখ এবং হাত পা একবারেই সাদা, একটা সালোয়ার কামিজ টাইপের পরেছিল, এবং পায়ে কোনো চপ্পল নেই, কোনো জুতো কিছু নেই, খালি পায়ে। জিনিসটা দেখে আমার খুবই অবাক লাগে, কারণ এত ঠান্ডার মধ্যে তার গায়ে কোনো না সোয়েটার আছে, না কোনো শাল চাদর কিছু রয়েছে, তারপরে খালি পায়ে একটা মেয়ে মানুষ অত রাতের বেলা দাঁড়িয়ে। তখন খুব জোর সময় হবে 12টা ক্রস করে গেছে, 12টা 10-15 এরকম তো হবেই খুব জোর হলে। তো বুঝতে পারলাম না এটা কী বা কেন ওরকম দাঁড়িয়ে আছে। এবার ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে, তো যেটা আমি বলছিলাম আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছিলো না, একেবারে সামনে না এলে কিছুই দেখা যাচ্ছিলো না। তো সে আমার থেকে 8-9 হাত দূরে দাঁড়িয়ে। বুঝতে পারছিলাম
কিন্তু অতটা ক্লিয়ার আমি দেখতে পারছিলাম না। তো আমি যত সামনের দিকে যাচ্ছি জিনিসটা কিন্তু ধীরে ধীরে আবছা হতে লাগছে। মানে কুয়াশার মধ্যে জিনিসটা, যত জিনিস সামনে আসবে তত ক্লিয়ার হবে, কিন্তু সেরকম কিন্তু হচ্ছিল না। যত আমি সামনে যাচ্ছি তার দিকে জিনিসটা কিন্তু ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে। এবার যখনই আমি একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম, মানে ডিক্কির সামনে চলে গেলাম, গাড়ির সামনে, দেখলাম সেখানে কেউ কোথাও নেই। আমি আশেপাশে একটু দেখলাম না, কোথাও কেউ নেই। এবং কোনো রকম আওয়াজও নেই, মানে হেঁটে যাওয়ার যে শব্দ বা কিছু সেরকম কোনো আওয়াজ নেই। আমি চলে এলাম গাড়িতে। অমিত আর শুভেন্দু দুজনকেই জানালাম ব্যাপারটা, কিন্তু দুজনেই হেসে উড়িয়ে দিল কথাটাকে। বললো, তো ভাই তোর মনে নেশা হয়ে গেছে, তুই ছেড়ে দে, আমি গাড়ি চালিয়ে দিচ্ছি। অমিত এটা বললো আমাকে। আরাম, তুই কি পাগল আছিস? তোরা সত্যি দেখিস নি কোনো এরকম মেয়ে ছেলেকে? তোরা এতক্ষণ ধরে গাড়িতে বসেছিলি? বলছে, না ভাই, আমরা কোনো মেয়ে ছেলেকে দেখিনি। আমরা দেখবো এত রাতেরবেলা কোন মেয়ে ছেলে দেখা দেওয়ার জন্য বেরোবে রাস্তায় এই ঠান্ডার মধ্যে? আমি বললাম যে, ভাই বিশ্বাস কর, আমি এক্ষুনি দেখলাম আমাদের গাড়ির পেছনে ডিক্কির সামনে দাঁড়িয়ে ছিল। তখন শুভেন্দু আমার খিল্লি করছিল যে, ভুল দেখেছিস ভাই, তোর মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমি বলছিলাম তুই বেশি খাস না। এরকম করে দুজনে মিলে আমার খিল্লি ওড়াচ্ছিল। তো আমি এইসব কথা না গিয়ে আমি বুঝতে পারলাম যে এটা বিশ্বাস করবে না। তো আমি গাড়িতে স্টার্ট দিলাম, গাড়ি এগোতে শুরু করলো। বেশ খানিকটা যাওয়ার পরে আমি কি দেখলাম যে, যেখান থেকে আমরা সেকেন্ডটা মানে টয়লেট করার পরে যেখান থেকে আমরা গাড়ি স্টার্ট দিলাম, সেখান থেকে প্রায় 25 কি 30 মিনিট আসার পরে আমি দেখলাম সেটা হচ্ছে ওই মহিলাটা আমাদের গাড়ির ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, মানে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপরে। আমি তখন দুজনকে বললাম, ওই দেখ। কিন্তু কেউ ওই দুজন, মানে ওই মহিলাকে ওই দুজন কিন্তু দেখতে পেলো না। তখন ওরা দুজন বলছে, কী দেখবো? বলছে, ও তো সামনে দাঁড়িয়েছিল মহিলাটা। বলছে, কোথায় মহিলা রে ভাই? ওরা কিন্তু আবার গাড়ির পেছনের যে জানলা কাঁচ রয়েছে, কাঁচ দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু ওরা কিন্তু দেখতে তখনও পায়নি। তো যাই হোক, আবার আমি চলতে শুরু করলাম। গাড়ি তো থামেনি, আমার গাড়ি চলছেই আর কি। তো আমি একবার কি হলো, এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখটা গেল লুকিং গ্লাসে। আমি কি দেখছি যে পেছনে শুভেন্দু বসে রয়েছে, শুভেন্দুর পাশে সেই মহিলাটা বসে রয়েছে। একদম নর্মাল, কোনো ভয়ানক কিছু না, জাস্ট নর্মাল একটা মহিলা। তার চোখের নিচে একটু কালি, মুখটা ফর্সা, হ্যাঁ, আর চুলগুলো এলোমেলো, উস্কো চুল। শুভেন্দুর পাশে বসে রয়েছে। আমি গাড়িটাকে দাঁড় করালাম, জোরে ব্রেক মেরে দাঁড় করালাম। ওরা দুজন চমকে গেছে। ওই যে, কী হলো রে ভাই? পেছনে ঘুরে তাকালাম, কোথাও কেউ নেই, শুভেন্দু একা বসে আছে। ওরা দুজন বলছে, কী হলো, এমনি করলি, এরকম করে গাড়ি থামালি কেন? আমি বললাম যে, তো শুভেন্দু পাশে কেউ বসেছিল? বলছে, কে বসেছিল ভাই? কেউ নেই, আমি একা বসে আছি। তখন ওরা চেল্লামিল্লি করতে শুরু করলো, বলছে যে আমার নাকি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছি, আমি ওর জন্য তাল সামলাতে পারছি না, আমি ভুলভাল দেখছি বা ভুলভাল করছি, এরকম বলে যাচ্ছে। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম, ঠিক আছে। এবার আমি ঠিক করলাম যে কী হবে, হ্যাঁ, মানে আবার কি দেখা পাবো? আমি যেটা দেখছি সেটা কি ঠিক, নাকি সত্যি আমার হ্যালুসিনেট হচ্ছে? সত্যি কি আমি বেশি ড্রিঙ্কস করে ফেলেছি? নিজের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, ঠিক আছে। কিছুক্ষণ পরে, প্রায় 10 মিনিট পরে, আবার যখন আমার চোখটা ওই লুকিং গ্লাস, সামনের লুকিং গ্লাসে যায় আর কি, গাড়ির ভেতরে যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাসে যায়, আমি আবার দেখলাম সে মহিলাটা কিন্তু ওখানে বসে আছে শুভেন্দুর পাশে। যখন চোখটা আমার প্রায় 2 কি 3 সেকেন্ডের জন্য সরালাম, আবার যখন লুকিং গ্লাসে দিয়ে তাকালাম, দেখলাম নেই, পুরো ফাঁকা। আবার কিছুক্ষণের জন্য যখন আমি আবার সামনের দিকে তাকালাম, আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালাম, খুব জোর হলে 5 সেকেন্ড হবে, 5 সেকেন্ডের মধ্যে আবার যখন তাকালাম, দেখলাম সে পেছনে বসে আছে। আমি বুঝতেই পারছিলাম না জিনিসটা কী হচ্ছে, একবার নেই একবার আছে, একবার নেই একবার আছে। তো আমি তারপরে আর একবারের জন্য লুকিং গ্লাসে তাকাইনি। আমি পুরো ডিরেক্ট বাড়ি গেলাম। প্রথমে অমিতকে নামালাম, তারপর শুভেন্দুকে, তারপর আমি আমার নিজের বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে যখন আমি নিজের গাড়ি থেকে বেরোলাম এবং দেখলাম পেছনের সিটে কেউ কিছু ফেলে গেছে কি না, আমি দেখছি যে সিটের যেখানে শুভেন্দু বসেছিল তার পাশে একটা পায়ের নুপুর পড়ে রয়েছে, ঠিক আছে। পায়ের নুপুর মানে এমন জায়গায় পড়ে রয়েছে যেটা সবার চোখে পড়বে আর কি, কোনো এদিক ওদিক ঢুকে যায়নি বা কিছু না, একদম পুরো সিটের ওপরে পড়ে আছে। আমি বুঝতে পারলাম না এটা কার, কারণ শুভেন্দু অমিত কারোরই হওয়ার কথা নয়, ঠিক আছে। আমি সেটাকে নিয়ে গাড়িতে একটা জায়গায় রাখলাম। ঠিক করলাম যে পরের দিনকে সকালবেলা দেখাবো, জিজ্ঞেস করবো ওদের দুজনের কারো কিছু হবে কিনা। তো গাড়িটাকে আমি গ্যারেজ করলাম,
করে আমি নিজের ঘরে এলাম, ঠিক আছে। তো অত রাতেরবেলা যখন আমি বাইরে ঢুকেছি প্রায় 1টা বাজে, অত রাতেরবেলা কিন্তু আমি কাউকে ডাকিনি। নিজের ঘরে এসে নিজের রুমে ঢুকলাম, ঢোকার পরে যখন আমি আমার ব্যালকানিতে গেলাম একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়বো এই ভেবে, সিগারেটটা যখন জ্বালালাম ব্যালকানিতে গিয়ে, আমাদের যে ব্যালকানি সেই ব্যালকানি থেকে পুরো রাস্তাটা দেখা যায়, লম্বা রাস্তাটা পুরো দেখা যায়। এবার ওই রাস্তার একটা জায়গায় একটা ছোট্ট মতো ল্যাম্পপোস্ট রয়েছে, ঠিক আছে, সিমেন্টের ল্যাম্পপোস্ট। দেখলাম সেখানে যে ওই মহিলাটা দূর থেকে আসছে, রাস্তার দূর থেকে একটা মহিলা আসছে, যেটাকে আমি বুঝতে পারছিলাম না কি। আমি ভাবলাম কোনো গ্রামের কোনো মানুষ হবে, রাতেরবেলা ফিরছে, গেছিলো কোথাও, বাড়ি ফিরছে। তো যখন সে কাছে আসছে আমি বুঝতে পারছিলাম যে সেটা কোনো পুরুষ মানুষ না, সেটা একটা মহিলা। যখন সে হেঁটে হেঁটে ওই ল্যাম্পপোস্টের সামনে এসে দাঁড়ালো, ল্যাম্পপোস্টের আলো তার মুখে পড়লো এবং আমি দেখলাম সেই মহিলাটা আমার দিকে, মানে আমি যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি সেই ব্যালকনির দিকে তাকালো। আমি দেখছি সেটা কিন্তু আর কেউ না, সেটা ওই মহিলাটা যে এতক্ষণ ধরে আমাকে মানে বিরক্ত করছিল, মানে কি বলবো, মানে মাথা খাচ্ছিল আমার, যেটাকে বলে, যাকে আমি বারবার দেখতে পাচ্ছিলাম আর কি, সেই মহিলাটা। এবার এতক্ষণ কিন্তু তার মুখে কোনো অঙ্গি ভঙ্গি কিছু ছিল না, কিন্তু এখন ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে রীতিমতো সে হাসছে, একটা ব্যঙ্গের হাসি হাসছে, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে সিগারেট খেয়ে ওই দিকে তাকাইনি, তার দিকে আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিনকে, সেদিনকে রাতে আমার ঘুম হয়নি, পুরো রাতটাই কিন্তু আমি আজে বাজে স্বপ্ন দেখেছি অনেক, এবং প্রত্যেকটা যতগুলো আমি স্বপ্ন দেখেছি প্রত্যেকটা স্বপ্নেই হয় প্রথমের দিকে, নয় শেষের দিকে, নয় মাঝখানে ওই মহিলাটাকে আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। তো তারপরে পরের দিনকে মানে ঠিক করে আমার ঘুমটা ওই রাতে হয়নি। পরের দিনকে যখন আমি ব্রেকফাস্টে এসেছি, বাবা মা বসে আছে, আমি বসলাম। এবার তারা জিজ্ঞেস করছে আমাকে যে কেমন কি খাওয়া দাওয়া হলো বিয়ে বাড়িতে, এই ওই কেমন কি মজা হলো, আমি সব বলছিলাম আর কি। সেই সময় আমার চোখ যায় আমাদের ডাইনিং রুমের যে সোফা, সেই সোফার নিচে সেই পায়ের যে নুপুর সেটা পড়ে রয়েছে, যেটা আমি আগের দিন রাতেরবেলা গাড়িতে দেখেছিলাম, ঠিক আছে। তা আমি ওটার দিকে কনসেন্ট তাকিয়েছিলাম, আর মা বাবা নিজেদের মতো কথা বলছিল। আমার বোন, বাড়িতে আমার বোনও আছে, আমি আমার বাবা মা আর বোন, এই 4জন। বোন এসে আমার পেছনে আমার কাঁধে হাতটা এমনভাবে রাখে আমি চমকে উঠি। সে লিটারালি হাসছে, যা বলছে যে কিরে ভাই কী দেখে ফেললি, এমন ভূত ফুত দেখলি নাকি, এমন করে চমকে ওঠার কী আছে, এরকম করে সে বলছে। এবং সে হাসছে এবং সেই সঙ্গে বাবা মাও হাসছে। আমার সঙ্গে সঙ্গে আমি উঠলাম, গিয়ে গাড়িতে গেলাম গ্যারেজে, দেখলাম যেখানে আমি নুপুরটা রেখেছিলাম নুপুরটা কিন্তু সেখানে নেই। নুপুরটা কে আনলো তাহলে? কারণ গ্যারেজ সকালবেলা কেউ খোলেনি, তাদের নুপুরটা এলো কী করে? আর চাবি একমাত্র আমার কাছে থাকে, বাবার কাছে থাকে, আর কারোর কাছে গ্যারেজের চাবি থাকে না, ঠিক আছে। তা আমি নিজের ঘরে গেলাম, ঘরে গিয়ে ওই 2 বন্ধুকে ফোন করলাম, অমিত আর শুভেন্দু দুজনকে ফোন করলাম, তারা সন্ধ্যাবেলা এলো। আসার পর আমি তাদের দুজনকে সব কিছু বললাম, বলার পরে তখনও কিন্তু তারা বিশ্বাস করছে না, এবং আমি যখন তাদেরকে ওই নুপুরটা দেখালাম তখন তারা বিশ্বাস করছে না। অমিত একটু হলেও বিশ্বাস করেছে, কিন্তু শুভেন্দু কথাটাকে পুরো হেসে উড়িয়ে দিল। তো আমি বুঝতে পারলাম এদেরকে বলে কোনো লাভ কিছু হবে না, ঠিক আছে। ওই দিনকের পর থেকে প্রায় একটা সপ্তাহের মধ্যে আমার বাবার যে ব্যবসা, যে মানে একটা গার্মেন্টসের ব্যবসা আর কি আমার বাবার, বারুইপুর স্টেশন চত্বরে বিশাল 2তলা দোকান আমার বাবার, ঠিক আছে। এবং ওই স্টেশন চত্বরে আমার বাবাকে এক নামে, রমেশ আমার বাবার নাম, রমেশ এক নামে সবাই চেনে, সবাই আমার বাবাকে চেনে, ঠিক আছে। কিন্তু ওই এক সপ্তাহের মধ্যে আমার বাবার এত বড় ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এক সপ্তাহের মধ্যে পুরো বসে গেল, ঠিক আছে। মানে ধীরে ধীরে বসে গেল, এবং এমন পর্যায়ে এলো 2 সপ্তাহের মধ্যে সমস্ত কর্মচারীকে বাদ দিয়ে দিতে হলো তাদের স্যালারি না পেরে, ঠিক আছে। বাবা প্রথম দিকে ভাবছিল হয়তো ব্যবসা লাভ লোকসান হতেই পারে, তো এই নিয়ে বেশি কিছু মাথা ঘামাচ্ছিল না। কিন্তু যত দিন যাচ্ছিল বাবা বুঝতে পারছিল যে ব্যবসা কিন্তু খারাপের থেকেও খারাপ দিকে যাচ্ছে। এরই মধ্যে আমার বোন একদিনকে ভীষণ জ্বরে পড়ে গেল, এবং সেই জ্বর মারাত্মক জ্বর, ঠিক আছে। তাকে ডাক্তার দেখানো হয়, অনেক রকমভাবে ওষুধপত্র অনেক কিছু খাওয়ানো হয়, কিন্তু কোনো রকম কোনো কিচ্ছুই কাজ করেনি। অনেক জায়গায় পুজো দেয় আমার মা বা আমার বোনের নামে, কিন্তু কিচ্ছু কাজ করেনি। এবং শেষ পর্যন্ত তাকে একটা ডাক্তার বলেছিল যে হসপিটালাইজ করে দিতে, কারণ সে বাড়িতে থাকলে এরকম করে বাঁচবে না, ঠিক আছে। তো তাকে, আমার বোনকে হসপিটালে নিয়ে যাওয়া একেবারেই পসিবল নয়, তার শরীর এতটাই খারাপ ছিল। তো সেই জন্য
আমার বাবা ডাক্তারের সাথে কনসাল্ট করে আমার বোনের যে রুম, হ্যাঁ, সেই রুমে স্যালাইনের সব বোতল ফোতল রেখে দেয়, মানে ফিট করে দেয় আর কি, যাতে বোন ওই রুমে বসেই সব কিছু নিতে পারে আর কি, নিজের রুমেই সেবাটা পায় আর কি, ট্রিটমেন্টটা পায়। এরই মাঝে প্রায় 1 সপ্তাহ পরে বোনের এই জিনিসটা হয়েছে আর কি, হ্যাঁ, নিজের ঘরে এইসব ট্রিটমেন্ট। কিন্তু এই 1 সপ্তাহ ধরে আমার মা আর বাবা দুজন মিলে অনেক চেষ্টা চরিত্র করেছে, ডাক্তার বুদ্ধি, তারপরে ওষুধপত্র, ঠাকুর দেবতা, অনেক কিছু করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি 1 সপ্তাহে। আমার বাবার ব্যবসা একেবারে ডাউন হয়ে গেছে। আমাদের 3 জন, আমি, আমার বাবা, মা, 3 জনের মাথায় কিচ্ছু আসছিল না যে কী করে আমরা এই যে আমাদের যে ফেসটা চলছিল ওই সময়, লাইফের যে ফেস, ওরা আমরা কী করে ওভারকাম করবো সেটা আমাদের মাথায় কারোরই আসছিল না। অনেকে বলছিল যে কোনো ভালো জায়গায় গিয়ে পুজো দে, বাইরে একটা পুজো দে, এই সব, কিন্তু আমার বাবা একদমই এসব বিশ্বাস করে না। এসব ভূত প্রেত, হ্যাঁ, তারপরে কালা জাদু, এসব একদমই বিশ্বাস করে না। বাবার এটাই মনে হয় যে তুমি তোমার কাজ করে যাও, ভগবান তোমার সঙ্গে আছে, এই জিনিসটা বাবা খুব বিশ্বাস করতো। তো এইসব ভূত প্রেত কালা জাদু এসব বিশ্বাস করতো না বলে বাড়িতে কোনো রকম কোনো পুজো দেওয়া হয়নি, বা কোথাও গিয়ে আমাদের লাইফের জন্য কোথাও পুজো দেয়নি। এবার মা যে পুজো দিয়েছিল আর কি আমার বোনের জন্য, সেগুলো বোনের যাতে শরীরটা ঠিক হয় সেজন্য দিয়েছিল আর কি, সেজন্য বাবা অ্যালাউ করেছিল আর কি। তো যাই হোক, তারপরে এরই মাঝখানে আমার মাও কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যেত। মায়ের অসুস্থ হওয়ার কীরকম, হঠাৎ করে বমি হতো, হ্যাঁ, যখন বমি হতো মারাত্মক বমি হতো, তারপরে নিজের থেকে মাথা ব্যথা ঘুরে পড়ে যেত, যেখানে সেখানে মাথা ব্যথা ঘুরে পড়ে যেত। অনেক সময় নিজের থেকে চিল্লে উঠতো, মানে আমি, মা আজ রাতে কী বানাবে, হঠাৎ করে চিল্লে উঠতো, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। মানে অনেক কিছু অদ্ভুত আমরা ফিল করছিলাম। একদিনকে আমি রাতেরবেলা শুয়ে রয়েছি, আমি দেখছি শুয়ে রয়েছি বলতে শীতকালের সময় পুরো কম্বল চাপা দিয়ে আমি শুয়ে রয়েছি, মোবাইল ঘাঁটছিলাম। এবার রাত তখন 1টা বাজে, আমি ঠিক করলাম যে মোবাইলটা রেখে দিয়ে একটু টয়লেট করে এসে ঘুমিয়ে পড়বো। কম্বলটা যখন আমার শরীর থেকে সরিয়েছি, হ্যাঁ, আমি কি দেখছি, আমার যে রুমটা আমি পুরো ঠেসে বন্ধ করে দিই, করে ঘুমাই। দেখছি আমার রুম বেশ কিছুটা খোলা রয়েছে, অর্ধেক হাত যতটা হবে ঠিক ততটা খোলা, এবং ওই রুমের সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কারণ আমি কী করে বুঝতে পারলাম, আমাদের যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুমে লাইট জ্বলে বলতে একটা 0 পাওয়ার মতো জ্বলে। এবার ওই লাইটটাতেই কিন্তু পুরো ডাইনিং রুমটা আলো হয়ে যায়। এবার আলোর মধ্যে যদি কিছু একটা কালো মতো কিছু দাঁড়িয়ে থাকে বা কিছু থাকে আর কি, সেটা তো পরিষ্কার বোঝা যায়। ওই জায়গাটা আলো থাকে না। তো আমি দেখতে পাচ্ছি ওই জায়গায় আমার যে দরজার সামনে, সেই দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, কালো অবয়ব একটা টাইপের, বিশাল লম্বা। আমি কি করলাম, উঠে যখন আমি সামনে গেলাম, আমি যতক্ষণ সামনে যাচ্ছি ততক্ষণ কিন্তু সে ছিল। যখন আমি লাইটটা জ্বালালাম দরজার সামনে গিয়ে, নিজের রুমের লাইট জ্বালিয়ে দরজাটা খুললাম, দেখলাম কোথাও কেউ নেই, ডাইনিং রুমে কোথাও কেউ নেই। তা আমি টয়লেট করে এসে যখন আবার দরজাটা ঠেসে বন্ধ করে দিয়ে আবার যখন শুয়ে পড়লাম, তখন দেখলাম কিন্তু কিছু নেই। 10 মিনিট পরে আমি একটা ক্যাঁচ করে আবার, মানে দরজা খোলার একটা শব্দ পাই। যখন আমি চোখটা খুললাম, আমি কি দেখলাম, সেম জিনিস যেটা আমি কিছুক্ষণ আগে দেখছিলাম, মানে একটা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে আমার দরজার সামনে। আমার ভীষণই ভয় লেগে যায়। তো আমি সেরকমভাবে আর কিছু করি না, জিনিসটা নিয়ে অত বেশি এক্সপেরিমেন্ট করতে যাই না, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, চোখ ফুক বন্ধ করে। পরদিনকে রাতেরবেলা আমি নিজের রুমে ব্যালকানিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি রাতেরবেলা, রাত তখন 12টা সাড়ে 12টা বাজে। দেখছি সেই মহিলাটা আমার যেরকমভাবে আমি একদম প্রথম দিন দেখেছিলাম, ঠিক সেরকমভাবেই আমার ওই ব্যালকানির সামনে যে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং তার মাথাটা আমার দিকে, আমার রুমের দিকে করে রয়েছে, এবং আমার দিকে তাকিয়ে রয়েছে, ব্যঙ্গের একটা হাসি হাসছে, যে সে আমাদের, মানে সে বোঝাতে চাইছে যে আমাদের লাইফে যা হচ্ছে সেইগুলোর জন্য ওই দায়ী, মানে ওই আমাদের লাইফে এত কিছু করছে আর কি, হ্যাঁ, ওর জন্য আমরা সাফার করছি আর কি, এই জিনিসটা সে বোঝাতে চাইছিল। তো এই জিনিসগুলো আমি মাকে বলি, বাবাকে বলি, কিন্তু তারা একবারের জন্যও কিন্তু বিশ্বাস করে না। মা যদিও বা বিশ্বাস করে, বাবা তো একদমই করেনি। একদিনকে রাতেরবেলা আমরা 3 জন, সময় তখন রাত্রির 9টা সাড়ে 9টা হবে, ডাইনিং রুমে বসে কথা বলছি, সোফাতে বসে 3 জনের মধ্যে কথা বলছি। আমার বোনের রুম হচ্ছে ওপরে, আমার রুম ওপরে, আর আমার রুম নিচে গ্রাউন্ডে। আমি শুনতে পেলাম ওপরে কেউ একজন দাপাদাপি করছে। আমি না, আমরা 3 জনেই শুনতে পেয়েছিলাম কেউ একজন দাপাদাপি করছে। এবার সে আওয়াজটা আসছে আমার বোনের রুম থেকেই।
তো আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে তিনজনে উঠে গেলাম, গিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথমে একটা ধাপ, মাঝখানে কিছুটা জায়গা, আবার একটা ধাপ, মানে যেরকম সিঁড়ি হয় আর কি। এবার সেকেন্ড ধাপটা ওঠার পর যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে সেটাই হচ্ছে আমার বোনের দরজা, রুমের দরজা। দরজাটা খোলাতেই যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে রুমের মধ্যে ঢুকে বাদিকে হচ্ছে আমার বোনের বিছানা, বেড, তার পাশে একটা ওর ডেস্কে, মানে পড়াশোনার ডেস্ক, এবং তার পাশে একটা ছোট্ট মতো জানলা। ওর রুমে কোনো রকম কোনো ব্যালকনি নেই, ছোট্ট মতো একটা জানলা দিয়ে বাইরের যে ল্যাম্পপোস্টে আরও, সেই ল্যাম্পপোস্টে আরও পরিষ্কার আসছে। এবং ওই জানলার সামনেই আমার বোন ব্যাঙরা যেমন করে বসে না, ব্যাঙ, ঠিক সেরকমভাবে হাত আর পায়ের মতো ভর করে বসে আছে। এবং আমরা যখন লাইটটা জ্বালাই, আমরা কি দেখছি, আমার বোন ওরকম ব্যাঙের মতো বসে রয়েছে, তার চুলগুলো দুদিকে খোলা, ঝুলন্ত অবস্থায়, তার চোখে পুরো কালো, চোখে কোনো মণি বলে কিছু নেই, পুরো কালো চোখ, হ্যাঁ, আর সাদা পুরো শরীর, মুখ হাত পা পুরো সাদা হয়ে গেছে, আর ঠোঁটটা মানে বাজেভাবে ফেটে গেছে, হ্যাঁ, মানে ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে একবারে। তো আমি আর বাবা দুজন মিলে, মা ভয় পেয়ে গেছিলো, আমি আর বাবা দুজন মিলে বলছি, এই তুই কী করছিস এরকমভাবে, কী করছিস, কী হয়েছে তোর, ওরকম করে বসে আছিস কেন ওরকম করে? তখন আমার বোন দুই হাত আর পায়ের মধ্যে ভর করে, যেমন পশুরা যেমন করে চলে ঠিক সেরকমভাবে টকটক করতে করতে আমাদের সামনে দিয়ে আমাদের দুজনকে, মা সাইড হয়ে গেছিলো, আমি আর বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলাম, আমাদের দুজনকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এবার একটা ধাপ নেমে দাঁড়িয়ে রয়েছে মাঝখানে, আমরা দুজনে, আর মা পেছনে ছিল। দুজনে যখন বোনের দিকে তাকিয়ে বোনকে বলছি, কোথায় যাচ্ছিস তুই, কী হয়েছে তোর, এরকম করছিস কেন? তখন সে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাদের দিকে পেছন ঘুরলো, ঘোরার পরে সে যেটা আমাদের দেখালো, সে জিনিসটা আমি শুধুমাত্র ভূতের যে মুভিগুলো হয় সেই মুভিগুলোতে দেখতাম, কিন্তু ওই জিনিসটা আমি সেই দিনকে আমার বোনের সামনে বোনকে করতে দেখেছিলাম, নিজের চোখে আমি সেই সিনটা দেখেছিলাম, যেটা আমি কোনো দিনও ভুলবো না। আমি দেখছি আমার বোন ওই জন্তুদের মতোই কিন্তু দাঁড়িয়ে বসে রয়েছে, দুই হাত পায়ে ভর করে বসে রয়েছে, কিন্তু তার হাত পাগুলো অদ্ভুত রকমভাবে একবার এদিকে একবার ওদিকে মুড়ছে, আর মোড়ার সময় যে হাড়ের আওয়াজ, সে আওয়াজগুলো আমি ক্লিয়ার পাচ্ছিলাম আর কি, যে টক 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 করে হাড় আর পায়ের ফাটার আওয়াজ। যখন আমি আর বাবা একটু নিচের দিকে নেমে আসি তাকে ধরবার জন্যে, সে কিন্তু আবার বাকি যে সিঁড়িটা রয়েছে আরেকটা ধাপ, সেই সিঁড়িগুলো নেমে চলে যায়। এবার নেমে যাওয়ার পরে আমরা যখন আবার তাকে, মানে ডাইনিং রুমে আমরা চলে আসি, আমি বাবা মা তিনজনে, সেই সময় বাবার যে দোকান, ঠিক আছে, দোকানে সবাইকে তো ছাড়িয়ে দিয়েছিল, একটাই লোক ছিল, হ্যাঁ, যে কিনা থাকতো দোকানে, হ্যাঁ, একদম বাড়িতে প্রত্যেক দিন যাওয়ার সময়, তার বাড়ি আমাদের বাড়ি ওপর দিয়ে যেতে হয়, ঠিক আছে, তো ওই বাড়িতে যাওয়ার সময় আমাদের বাবার কাছে চাবিটা দিয়ে যায়, দোকানের চাবি দিয়ে যায়। তো সে দরজা খুলে দেখছে যে ডান দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাদিকে বোন ওই অবস্থায়, মানে জন্তুদের মতো বসে রয়েছে, আর ওরকম চেহারা, মানে একটা জিনিসটা একটা ত্রিকোণা মতো হয়ে গেছিলো দরজার সামনে মানুষটা, আমরা সিঁড়ির সামনে, যেই সিঁড়িটা ওপর দিকে উঠে যায়, আর আমার বোন হচ্ছে যেখানে সোফা টিভি এসব রয়েছে সেদিকে। তখন ওই লোকটা বলছে, লোকটার নাম অলোক কাকা বলছে যে কী হয়েছে, হ্যাঁ দিদির কী হয়েছে, এরকম করে জিজ্ঞেস করছে। তখন আমার বোন এক দৌড়ে আসে ওই অলোক কাকার কাছে, এবং অলোক কাকার গলাটাকে ধরে রীতিমতো দু হাত ওপরে তুলে দিয়েছে, ঠিক আছে, তুলে বলছে, দেখবি কী হয়েছে আমার, দেখবি বলে, মানে রীতিমতো হাসছে আর কি, হা হা করে হাসছে। আমার অলোক কাকা রীতিমতো হাত পা ঝপটাচ্ছে আর কি, মানে নিচে নামানোর জন্য হাত পা ঝপটাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। আমার মা সঙ্গে সঙ্গে ঠাকুরের জায়গায় যায়, গঙ্গা জল নিয়ে আসে, বোনের মাথায় ছড়কায়, এবং তখন কিন্তু বোন নিজের থেকেই অলোক কাকাকে ছেড়ে দেয় এবং ওই নিজেতেই শুয়ে পড়ে, ঠিক আছে। এবার তখন অলোক কাকা জিজ্ঞেস করছে যে কী হয়েছে, একে তো দেখে সুস্থ মনে হচ্ছে না, এটা তো কোনো স্বাভাবিক কিছু নয়, আপনারা কিছু করুন, নাহলে কিন্তু মেয়েকে বাঁচাতে পারবেন না, বাবাকে বলছে আর কি। তখন আমার বোন উঠে দাঁড়ায় এবং বলে, তোর মেয়েকে এমনিতেও বাঁচাতে পারবি না। এই কথাটা বলার পরে সে দৌড়ে ওপরে চলে যায় নিজের ঘরে, মানে সে এতটা স্পিডে গেছিলো যে তাকে দেখা পর্যন্ত যায়নি। আমরা শুধু শুনতে পেলাম
যে সে আমাদেরকে বললো তোরা তোদের মেয়েকে এমনিতেও বাঁচাতে পারবি না। এটা শুনলাম, আর আমরা এইটুকুনি শুনলাম যে তার রুমের দরজাটা বন্ধ হলো, ব্যাস। এই মাঝখানে যে সে এতটা জোরে এতটা স্পিডে দৌড়ে গেছে সেটা আমরা কিচ্ছু শুনতে পাইনি, কিছু দেখতে পাইনি আর কি। তো আমরা আবার গেলাম উপরে, আমি অলোক কাকার বাবা তিনজনে আবার উপরে গেলাম, দরজাটা খুললাম। দরজাটা খোলার পর দেখছি যে ওই বোন ঠিক যেরকমভাবে ছিল আর কি, ঠিক সেরকমভাবেই বসে রয়েছে। এবার তখন আমার অলোক কাকা বলছে আমাকে আর বাবাকে বলছে যে তান্ত্রিককে নিয়ে আসুন, নাহলে কিন্তু এ বাঁচবে না। এটা কিন্তু কোনো মানুষের পক্ষে একে বার করা বা একে ঠিক করা সম্ভব নয়। তখন কি হয়, আমার মা ওই গঙ্গা জলটাকে সঙ্গে নিয়ে এসেছিলো, নিয়ে এসে বোনের মাথায় আবার ছড়কায়, বোন শান্ত হয়। ঠিক আছে, শান্ত হওয়ার পরে বোনকে আমরা বিছানায় শুয়ে হাত আর পাগুলো বিছানার সঙ্গে রড দিয়ে বেঁধে দিই আর কি, দড়ি ফড়ি দিয়ে। তারপরে অলোক কাকার কাছে একটা তান্ত্রিকের নাম্বার ছিল, তো তিনি আসার পরে রুমে তো ঢোকে, বোনের রুমে ঢোকার পরে সে আমার বোনকে দেখে বলে অসম্ভব, একে বের করা অসম্ভব। আমার বোন ওই কথাটা বলার পরে যখন আমার বোন তার দিকে, মানে এতক্ষণ সে চোখ বন্ধ করে ঘুমের মতো ছিল আর কি, এই কথাটা বলার পরে আমার বোনের মধ্যে আবার সেই জিনিসটা আবার জেগে যায় এবং সে ওই তান্ত্রিকের দিকে তাকিয়ে একটা জোরে হুঙ্কার দেয়, এখান থেকে চলে যা, তুই যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে চলে যা, নাহলে এদের সঙ্গে তুইও শেষ হয়ে যাবি। ঠিক আছে, এই কথাটা জোরে হুঙ্কার দিয়ে বলে, আমি তো আসতে বললাম, এই কথাটা জোরে হুঙ্কার দিয়ে বলে। এবং তার হুঙ্কার এতটাই জোরে ছিল, এতটাই তার গলার শব্দ ভয়েসটা ছিল জোরে, সে তান্ত্রিকটা তার পক্ষে আর কিছু করা ছিল না, এক দৌড়ে নিচে চলে যায়। আমরা তার পেছনে দৌড়াচ্ছি যে কোথায় যাচ্ছেন আপনি, কিছু করুন, আপনি কিছু করুন। ও বলছে আমার পক্ষে সম্ভব নয়। আমি বুঝে গেছি ও কি কোথা থেকে এসছে, আমি বুঝে গেছি আমার পক্ষে সম্ভব না, আমাকে ক্ষমা করবেন, এইসব বলছে। তখন অলোক কাকা বলছে আপনি যদি না পারেন তাহলে আপনি কারোর খবর দিন, কারোর ঠিকানা দিন যেখানে নিয়ে গেলে ওকে বাঁচাতে পারবো। তখন সে বলে যে জয়নগরে আমাদের এই দিকটাই, আমাদের এই দিক সাইডেই আর কি, সাউথের সাইডেই জয়নগর বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা মন্দির রয়েছে, হনুমান মন্দির। তো সে হনুমান মন্দিরে একটা তান্ত্রিক বসে, সে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে, যদি কেউ বার করতে পারে তাহলে সেই বার করতে পারবে, আর কারোর পক্ষে বার করা সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা তাকে বললাম যে আমরা নিয়ে যাব কী করে। তখন সে একটা তাবিজ মতো দেয়, তার ঝোলাতে যে ঝোলা নিয়ে এসেছিলো সেই তাবিজ মতো দেয়, দিয়ে বলে যে এটা পরিয়ে দে ওকে, কিছুভাবে হাতে পরিয়ে দে, যা কিছুক্ষণের জন্য ও শরীর থেকে তো বেরোবে না, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও শান্ত হয়ে যাবে। তো ওই সময়টা কাজে লাগিয়ে তোরা তাড়াতাড়ি করে যা, ওই মন্দিরে যা, বেশি দূর দেরি করে গেলে কিন্তু ওকে আর তান্ত্রিককে পাবি না। ঠিক আছে, উনি কিন্তু বেরিয়ে যায়। এই বলে গাড়ি আমি স্টার্ট দিলাম, বাবা আর কাকা, অলোক কাকা দুজনে মিলে তার বোনের হাতে ওটাকে পরিয়ে বোনকে যেই অবস্থায় ছিল ওই অবস্থাতেই আমরা বেরোলাম। আমি গাড়ি চালাচ্ছি, সামনে হচ্ছে মা বসে রয়েছে সামনের সিটে, পেছনের সিটে অলোক কাকার বাবা, মাঝখানে বোন। প্রথমে তো সে শান্তই ছিল, প্রথম 1 ঘন্টা সে শান্ত, কোনো কিচ্ছু নেই, আমি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পরেই সে ঝপটাতে শুরু করলো, হাত পা ছাড়তে শুরু করলো, কিচ্ছু বুঝতে পারছিলাম না কী করে তাকে আটকানো যাবে। ঠিক আছে, বাবার কাকা দুজন মিলে তাকে আটকাতে পারছে না, একটা রোগা মেয়ে। ঠিক আছে, খুব জোর হলে ওজন হবে 40 থেকে 45 কেজি, ওই মেয়েকে আমার বাবার কাকা দুজন মিলে আটকাতে পারছে না, এত সে ঝপকাচ্ছে, মানে সে রীতিমতো জানলা ফানলা কাঁচ ভেঙে বেরিয়ে যাবে এরকম, এত জোরে চিৎকার করছে যে আমার বাবার কাকা দুজন মনে হচ্ছে মাঝে মনে হচ্ছে ছেড়ে দে যা ইচ্ছা করুক, এরকম একটা মনে হচ্ছিল তাদের দুজনের মাঝে এতটা জোরে সে চেল্লাচ্ছে। কোনোভাবে সেই মন্দির অবধি গেলাম। ঠিক আছে, আর মন্দিরে পৌঁছালাম, আমাদের বাড়ি থেকে মন্দিরে পৌঁছতে সময় লাগলো প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছিলো। আমরা যখন সেখানে পৌঁছালাম সময় প্রায় তখন 11:30 পৌনে 12টা বাজে। ঠিক আছে, মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেই বোন একেবারে শান্ত হয়ে গেল, মানে যে এতক্ষণ ধরে কাইমাই করছিল, চিৎকার চেঁচামেচি করছিল, সে একেবারে শান্ত হয়ে গেল। সবাই গাড়ির ভেতরে তখনও বসে রয়েছে, আমি নিজে একা নামলাম, গিয়ে মন্দিরের ভেতরে গেলাম, কোথাও কেউ নেই, শুধু হনুমানজির একটা মূর্তি রয়েছে, বিশাল বড় হনুমানজির মূর্তি, হ্যাঁ, অরেঞ্জ কালারের, লাল হনুমান যেটাকে বলে, আর কোথাও কেউ নেই। ঠিক আছে, কোনো তান্ত্রিক বা কোনো পুরোহিত কেউ কোথাও নেই।
সামনে দিয়ে একটা লোক যাচ্ছিলো, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কাকা এখানে একটা তান্ত্রিক বসে, উনি কি চলে যাচ্ছে, উনি কোথায়? তখন সে বলছে এত রাতে কি ওনাকে পাওয়া যায় নাকি, উনি তো রাত্রি 10টার মধ্যেই বেরিয়ে যায়। হ্যাঁ। তখন সে বলছে কেন, কী দরকার? আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, তাকে সব কিছু বললাম। সে আমাদের গাড়ির সামনে এলো, বোনকে দেখলো, দেখার পরে বলছে ও এইসব কিছু ব্যাপার না, উনি উনি বের করে দেবে, আপনার মেয়ে কাল সকালেই ঠিক হয়ে যাবে, তো এই নিয়ে চিন্তা ভাবনা করবেন না। এই বলে তারপর সে বলছে ভোরবেলা 5টার সময় আসছে, 5টার মধ্যে সে চলে আসে। আর রাত্রি 10টার সময় বেরিয়ে যায়। তোমরা কালকে ভোর 5টা সাড়ে 5টার মধ্যে চলে আসবে, ওনাকে তোমরা পেয়ে যাবে। তখন আমরা বললাম যে তাহলে আজ যে রাতে থাকবো কোথায়? তখন সে বলছে এখান থেকে চলে যাও, বেশিক্ষণ না, 15-20 মিনিট সময় লাগবে, একটা ভালো হোটেল আছে, ওই হোটেলে একটা রুম নিয়ে থেকে যাও, কালকে সকালে আবার চলে আসবে। তো আমরা সেই কথা মতো যাই সে হোটেলে যাওয়ার পরে আমরা একটাই রুম নিয়েছিলাম, কারণ সেখানে তো আমরা ঘুরতে ঘুরতে যাইনি, তো একটাই রুম নিয়েছিলাম কোনোভাবে রাতটা কাটানোর জন্যে। এবার সেখানে যে স্টাফগুলো ছিল সেই স্টাফগুলো বেশ ভালোই ছিল আর কি। হ্যাঁ, এবার বোন ছিল রুমে আর মা ছিল বোনের সাথে, আমি, অলোক কাকা আর আমার বাবা, 3জন মিলে নিচে যে ডাইনিং রুম, সেখানে অত রাত্রির হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই স্টাফগুলো এতটাই ভালো ছিল যে আমাদেরকে ডিনার সার্ভ করেছিল, যা ছিল তাই দিয়ে একটু রান্নাবান্না করে দিয়েছিল, আমরা খাচ্ছিলাম। খেতে খেতে আমরা শুনলাম হোটেলের স্টাফের চিল্লানোর শব্দ। আমরা কিছু বুঝতে পারলাম না কী হলো, কে চেল্লালো। আমি দেখছি যে আমাদের সামনে দিয়ে, মানে আমরা যে ডিনারের জায়গায় বসে খাচ্ছি, এবার আমাদের সামনেই ছিল দরজা, মানে ডিনারের যে ডাইনিং রুম সেখানে ঢোকার দরজা। দেখছি সেই দরজার সামনে দিয়ে সব স্টাফরা দৌড়ে দৌড়ে বাইরের দিকে যাচ্ছে, মানে যেদিকে হোটেলের এন্ট্রান্স আর কি সেদিকে যাচ্ছে। তো আমরা সবাই মিলে সেখানে দৌড়ে গেলাম, কারণ সেখানে তো আর সেরকমভাবে কেউ নেই ওই হোটেলে, পুরো হোটেলে। তো কী হলো, আমরা হোটেল দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম, হ্যাঁ, সামনে যে প্যাসেজটা রয়েছে, হোটেলের সামনে যে প্যাসেজটা রয়েছে, ওখানে একটা দোলনা টাইপের রয়েছে। এবার দোলনার সামনে গোল হয়ে সব স্টাফরা দাঁড়িয়ে রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, ভেতরে ঢুকলাম ভিড়ের মাঝখানে। যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা কিন্তু কেউই রেডি ছিলাম না। আমি দেখছি আমার বোন পড়ে রয়েছে, মানে ওপর থেকে ঝাঁপ মারলে যেরকম হবে ঠিক সেরকমভাবে আমার বোন ওই জায়গায় পড়ে রয়েছে, এবং তার মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, পুরো জায়গাটা রক্ত হয়ে গেছে। আমরা কি কাঁদবো, হোটেল স্টাফরা কেঁদে ফেলেছে ওই অবস্থা দেখে। আমরা যখন উপরের দিকে তাকালাম, আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, ঠিক আছে, 3rd ফ্লোর থেকে বোন ঝাঁপ দিয়েছে। 3rd ফ্লোর থেকে ঝাঁপ দিলে মরার কথা নয়, কিন্তু যেহেতু আমার বোন এতটা উইক ছিল, এতটা দুর্বল ছিল, তার শরীরে কিছুই ছিল না আর কি, সেজন্য সে তাল সামলাতে না পেরে পা ওখান থেকে পিছলে পড়ে মারা যায়, ঠিক আছে। আমার মা দৌড়ে দৌড়ে নিচে আসছে, হাউমাউ করে কাঁদছে আমাকে জড়িয়ে ধরে। আমি কী করবো, আমার কিছু বুঝতে পারছিলাম না। ওখানে প্রত্যেক কটা দাঁড়িয়ে থাকা মানুষ কাঁদছিল সেই সময়, ঠিক আছে। কিছুক্ষণ আগে, খুব জোরে 8 ঘন্টা আগে আমরা ওই হোটেলে ঢুকেছিলাম, আর 8 ঘন্টার মধ্যে এই অবস্থা হয়ে গেল। পরের দিন সকাল হতে আমার বোনের বডিটাকে আমরা পাঠানো হলো পোস্টমর্টম করাতে। রিপোর্ট এলো, তারপরে আমরা বডি নিয়ে যেতে পারবো, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই হোটেলের যে ম্যানেজার, তিনি আমাদেরকে বলে যে একবার যে কাজের জন্য আমরা এসেছি, মানে যার কাছে দেখা করার জন্য আমরা এসেছি, তার সাথে একবার দেখা করতে। কারণ না, হতেও পারে, সে আমাদের বলছে হতেও পারে যেটা এখন হয়েছে আপনাদের সাথে তার থেকে বেশি বাজে কিছু বা কিছু বেশি বড় কিছু হয়ে গেল। যেটার জন্য আপনারা এসেছেন, যার সাথে দেখা করার জন্য এসেছিলেন, তার সাথে একবার দেখা করে যান, কারণ তারা সবাই ওই যে তান্ত্রিক বা ওই পণ্ডিতকে সবাই চেনে, উনি খুব জাগ্রত, আপনারা একবার হলেও দেখা করে যান। আমরা যখন সেখানে যাই সেই তান্ত্রিকের কাছে, আমরা ওখানে ঢুকতেই, তার মন্দিরে ঢুকতেই সে বলে আয় সামনে এসে বস। অলোক কাকা ঢোকেনি, অলোক কাকা গাড়িতেই ছিল, যেহেতু বডিটা ছিল আর কি, হ্যাঁ, সেজন্য অলোক কাকা ঢোকেনি। তো আমরা 3জন ঢুকতেই সে তান্ত্রিক বলে আয় বস, সামনে বস। আমরা 3জনে বসলাম। মা ওনাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে, আর তান্ত্রিকটা বলছে কাঁদিস না, ও এটা করতেই এসেছিল, ও যেটা করার সেটাও করে দিয়ে চলে গেছে, আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। তখন সে বলছে যে ভাবছিস কী করে আমি জানলাম, আমি সব জানি, আমি তোদের মুখ দেখে বুঝে গেছি তোরা কোথা থেকে এসেছিস, তোদের কী সমস্যা। তুই যেদিনকে ওই বন্ধুর আমাদেরকে তাকিয়ে বলছে আর কি, তুই যেদিনকে বন্ধুর বাড়ি থেকে ফিরছিলি, তোর ভুল ছিল ওইখানে জায়গায় দাঁড়িয়ে টয়লেট করা। তুই এটা ভাবছিলি না যে চারিদিকে জঙ্গল, আশেপাশে
আর তুই যেখানে দাঁড়িয়ে টয়লেট করছিলি সেই জায়গাটা কেন খালি? আমি তখন বললাম হ্যাঁ, ওই জায়গাটা একটা কবরস্থান বলে জায়গাটা খালি ছিল, আর তুই কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করেছিস। সেই জন্য তুই যখন পেছন করে তাকিয়েছিলি, যেই মানুষটাকে, যেই মহিলার একটা অবয়বকে তুই দেখেছিলি তোর ডিক্কির সামনে দাঁড়িয়ে থাকতে, সেটা ওইখান থেকেই তোর সঙ্গে সঙ্গে চলে এসছে। যেহেতু তোর রাশি ভারী, তোর একটা অরা রয়েছে তোর শরীরে, তোর এনার্জিটা পাওয়ারফুল, সেজন্য তোকে কিছু করতে পারেনি, কিন্তু তোকেই প্রথমে চেষ্টা করেছিল তোর ক্ষতি করার, তোকে দেখা দিত, তোর ওপর অনেক কিছু করতো আর কি। তোকেই কিন্তু চেষ্টা করেছিল দেখা দেও তোর ওপর তোর ক্ষতি করার, তোর কিছু ক্ষতি করতে পারলো না। তারপর তোর বাবার কাছে গেল, তো বাবারও ক্ষতি করতে পারলো না। তারপর তোর মা, শেষে তোর বোন, যখন দেখছে তোর বোন এতটাই দুর্বল, এতটাই উইক, তোর বোনের ওপর হাবি হয়ে গেল আর তোর বোনকে মেরে ফেললো। ওর ঠিক করে নিয়েছিল, যখন ও তোর সাথে আসছিল তখনও ঠিক করে নিয়েছিল তোর ফ্যামিলি কাউকে না কাউকে সে মারবে, মেরে চলে যাবে, ঠিক আছে? কারণ তুই ওনার যে কবরস্থান তার ওপর দাঁড়িয়ে তুই টয়লেট করেছিস, এটাই তো সব থেকে বড় ভুল। তো এটা শোনার পর আমি মনে হচ্ছিলো, আমি নিজেকে নিজে দোষী মনে হচ্ছিলো, তো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো তারপর আমরা সবাই ফিরে আসি, বোনের দাহ কার্য সব কিছু সম্পন্ন করা হয়, তারপরে কিছু হয়নি। তো তারপর সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন এই ঘটনা। এবং আপনাদের জীবনে যদি ঘটে থাকে এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok@gmail.com ইমেলে। দেখা হচ্ছে ততদিন পরে ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।